সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। পরপর একই কণ্ঠ শোনা গেল আবারও। বেশ গম্ভীর কণ্ঠে এবার পুরুষটি আওড়ালো, শুনলাম আমার বউকে নাকি কার বিয়ে দিচ্ছে, তাই আমিও চলে এলাম দেখি কার বউকে কত বড় পাটা আমার বউকে বিয়ে দিবে। উপস্থিত সবাই চমকালো, বিস্ময়পূর্ণ দৃষ্টিতে একযোগে তাকালো সদর দরজা পানে। দেখা মিলল তুর্যের। শরীরে জড়ানো কালো শার্টের হাতাটা গোটাতে গোটাতে এলো ভিতরে। ছেলেটা আশেপাশে একবার তাকিয়ে দেখলো পৃথার পানে, সাথে সাথেই থমকে গেল। হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তে। কালো শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখে কোনো সাজ নেই, গায়ের রংটা উজ্জ্বল শ্যামাবর্ণ, অর্থাৎ তুর্যের গায়ের রঙের তুলনায় বেশ চাপা। তবুও মেয়েটাকে যেন পরীর ন্যায় মনে হচ্ছে তুর্যের নিকট। ছেলেটার দৃষ্টি মুগ্ধ হলো। কিঞ্চিত সময় নিয়ে বউ খুঁটি খুঁটি দেখতে লাগলো। অমনি একটু আগে ঠান্ডা হওয়া মেজাজটা চটে গেল আবারও। এদের কি করে সাহস তার দেওয়া শাড়ি পরিয়ে তার বউকে অন্য পাত্রর সম্মুখে বসিয়েছে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে একটু তুর্য শান্ত করলো নিজেকে। অতঃপর গিয়ে দাঁড়ালো সোফায় বসা পাত্রপক্ষের পাশে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের পানে তাকিয়ে পাত্রপক্ষের সাথে আসা দুই প্রবীণ পুরুষকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, একটু চেপে বসুন, আমার ছোটখাটো দেহটা নিয়ে আপনাদের মধ্যে একটু বসার স্থান দিন। প্রবীণ পুরুষ দুইজন ভরকে গেলেন তুর্যের কথায়। এ ছেলে আবার কে? আর হঠাৎ সে কেন এমন সব কথায় নেমে পড়েছে? জোরপূর্বক হাসলেন একজন প্রবীণ। এই পর্যায়ে আর চুপ থাকতে পারল না পলাশ শিকদার। কণ্ঠে ক্রোধ এঁটে বললেন, এসব কেমন ধরনের অসভ্যতাব, আর তুমি বা এখানে কেন আসছো? তুর্য পাত্তা দিল না পলাশ শিকদারের কথায়। সে বসে পড়ল সোফার ফাঁকা স্থানে। শার্টের গলার কাছে দুটো বাটন খুলে গা এলিয়ে দিল সোফার সাথে। নাক মুখ কুচকে বলল, কি গরম, মনে হচ্ছে এখন ডিমের মধ্যে সিদ্ধ হয়ে যাব। থামল তুর্য। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, এত বছর রাজাকারি করে জীবনে কি করেছেন শ্বশুরমশাই? পথে ঘাটে দু চারটা এসে লাগিয়ে রাখতে পারলেন না? আপনি জানতেন না এই পথে আপনার মেয়ের জামাই আসবে, তার গরম লাগতে পারে? পলাশ শিকদার তাতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, চুপ থাকো বেয়াদব ছেলে। আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়ি পা রাখার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্য অবাক হওয়ার ভান ধরল, বিস্ময় ভরা কণ্ঠে বলল, সে কি শ্বশুরমশাই, এসব কি ধরনের কথাবার্তা বলছেন? আমার বউয়ের বিয়ে আর আমি আসবো না, সে কখনো হয় নাকি? কথাটা বলেই চোখ মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল তুর্য। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তবে আমার বউয়ের বিয়েতে আমাকে দাওয়াত না করায় আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি শ্বশুরমশাই। এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। পিয়াস এবং পিয়াল উপস্থিত ছিল ওই স্থানে। তুর্যের হঠাৎ আগমন এবং এমন অদ্ভুত বাক্যে খেপে গেল দুই ভাই। পিয়াস শক্ত কণ্ঠে বলল, এসব কেমন ধরনের বেয়াদবি? এটা ভদ্র বাড়ি, ভদ্রভাবে কথা বলো। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসের পানে। হেয়ালিপূর্ণ কণ্ঠে বলল, এটা ভদ্র বাড়ি, ও আমার জানা ছিল না। থামল ছেলেটা। চোখ মুখ শক্ত করে আবারও বলল, তা ভদ্রবাড়ির মেয়েদের বুঝিয়ে তালাকি না অন্যত্র বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়? স্বামী জীবিত থাকতে অন্য পাত্রপক্ষের সম্মুখে বসানো হয় রূপ দেখানোর জন্য? তুর্যর কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই তার কথার উত্তর দিলেন পলাশ শিকদার। তাচ্ছিল্য করে বললেন, স্বামী জীবিত, অথচ স্ত্রী কোনো খোঁজ খবর রাখেনি টানা 7 বছর। স্ত্রী বেঁচে আছে নাকি মরে গেছে একটি বারও জানার প্রয়োজন বোধ করেননি। তাকে কি আদৌ স্বামীর কাতারে ফেলা চাই? তুর্যের কণ্ঠ নরম হয়ে এলো। অপরাধী কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি আপনাদের এবং পৃথার নিকট ক্ষমা প্রার্থী। তবে এখন সে ভুলটা শুধরে নিতে চাইছে, স্ত্রীকে আপন করে নিতে চাইছে। দয়া করে আপনারা আমার ভুল শুধরানোর জন্য একটা সুযোগ অন্তত দিন। পৃথা তখন চুপচাপ শুনছিল, সবটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু এদের এক একজনের এক এক স্থান থেকে এক এক ধরনের কথার বোধগম্য হচ্ছিল না কিছুই। তার মধ্যে আবার তুর্য কি বলল, সে পৃথার নিকট ক্ষমা পাত্রী, আবার স্ত্রীকে আপন করে নিতে চাইছে। এই পর্যায়ে মেয়েটা আর নিজের ধৈর্য রাখতে পারল না, উঠে দাঁড়ালো মেয়েটা। অধৈর্য কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে? কেউ একটু বলবে আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পৃথার কথা শুনে তার পানে তাকালো সবাই। হঠাৎ তুর্যের আগমনে তো তারা সবাই পৃথার কথা ভুলেই গিয়েছিল। মেয়েটা নিশ্চয়ই সবটা শুনে নিয়েছে, আর লুকানো গেল না কিছু। হয়তো লুকানোটাও ঠিক হবে না। পলাশ শিকদার হাত রাখলেন মেয়ের মাথায়, শান্ত কণ্ঠে বললেন, তোর জীবনের অনেক কথাই এখনো তোর অজানা। আমরা এতদিন লুকিয়ে রেখেছিলাম, জানতে দিইনি তোকে।
ভেবেছিলাম সবটা জানলে তুই হয়তো ভেঙে পড়বি, মেনে নিতে পারবি না, আর তাছাড়া তখন তুর্যের ফিরে আসারও সম্ভাবনা ছিল না, তাই তোকে জানায়নি। কিন্তু আজ মনে হচ্ছে তোকে সবটা জানানো উচিত। তোর জীবনের সুতরাং তোর জীবনে ঘটে যাওয়া সব কিছু জানার অধিকার তোর আছে। থামলেন পলাশ শিকদার, মেয়ের মাথায় হাত রেখেই বলতে শুরু করলেন। ছোটবেলা থেকেই তুর্যের মা এবং তোর মা ভীষণ ভালো বান্ধবী ছিলেন। আবার তাদের বিয়েও হয়েছিল প্রায় পাশাপাশি স্থানে। আমাদের পূর্বপুরুষদের ভিটে রাজশাহীতে হলেও আমরা বাসিন্দা ছিলাম রাজধানী ঢাকায়। তুর্যের বাবা মায়ের বিয়েতেই তোর মাকে আমি প্রথম দেখেছিলাম, তারপর তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়, আর তারপরেই বিয়ে। এইটুকু বলে আবার থামলেন পলাশ শিকদার, একটু সময় নিয়ে বলতে শুরু করলেন। পাশাপাশি বিয়ে হওয়ার দরুন তোর মা এবং তুর্যের মায়ের বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে উঠেছিল। তারা দুজনেই চেয়েছিল তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এই সম্পর্কটা আরও মজবুত করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তুর্যের মা তাহমিনা এবং তোর মা দুজনেই প্রথম সন্তানের ছেলে হয়। এরপর আবারও তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করলেন দ্বিতীয় সন্তানে। কিন্তু এবারও দুজনেরই পুত্র সন্তান জননী হয়। তৃতীয়বারের বেলায় তাহমিনা আবার পুত্র সন্তানের জন্ম দিলেও আমাদের কোলে আলো করে এসেছিলিস। তাহমিনা তখনই বলে রেখেছিল তোকে বড় ছেলে তুর্যের বউ করে নেবে। আমি তখন তোর আর তুর্যের বয়স পার্থক্যের কথা ভেবে বিয়েটা মানিনি। তারপর আর এই নিয়ে কথা ওঠেনি। কিন্তু সমস্যা বাঁধল যখন তোর বয়স 10 হলো। তখন তুর্য 20 বছরের এক তরতাজা খামখেয়ালি যুবক। তার ঠিক যা ইচ্ছে হয় সে তাই করে বেড়ায়। এখানে সেখানে মারামারি, নেতাগিরি, বন্ধুদের সাথে আড্ডা, সভা সমাবেশ, সব স্থানে তুর্যের নাম। অল্প বয়সে এলাকায় ছোটোখাটো এক নেতাও হয়ে উঠেছিল সে। তাও মিনার ভয় বাড়ে। ছেলের এমন বুককে যাওয়া মেনে নিতে না পেরে সিদ্ধান্ত নেন বিয়ে দেবেন ছেলেকে ঘরমুখী করতে, এছাড়া নাকি আর উপায় নেই। আমার কাছে তোর হাত চেয়ে বসে তখন আমিও তুর্যর বকে যাওয়া স্বভাব এবং তোদের বয়সের পার্থক্য ভেবে তার প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তাহমিনার অনুরোধ এবং তোর মায়ের কান্নাকাটিতে নিজের সিদ্ধান্ত অটল থাকতে পারেনি। তোর মাত্র 10 বছর বয়সে এক প্রকার গোপনই তোর বিয়ে দিয়েছিলাম তুর্যের সাথে। কিন্তু সেই কর্মটাই ছিল আমার জীবনের চরম ভুল। তুর্য তোকে মেনে নেয়নি। বিয়ের আসরে তোর মুখ না দেখে তোকে ত্যাগ করে চলে গিয়েছিল। তারপর আমার অনেক চেষ্টা করেছিলাম তুর্যের সাথে যোগাযোগ করার, সবটা ঠিক করার, কিন্তু সে করেনি। ধীরে ধীরে বিষয়টার লোক জানাজানি হতে শুরু করলো। ফলস্বরূপ সমাজ তোর গায়েও একটু একটু কলঙ্ক লাগতে শুরু করেছিল। ছোট বলে তারা তোকে ছাড় দেয়নি মা। অনেকেই কথা তুলেছিল টাকার লোভে তুর্যের সাথে তোর বিয়ে দিয়েছি, অথচ তুর্যদের থেকে অর্থবিত্তে কোনো অংশই কম ছিলাম না আমরা। শুরু হলো সমাজ তোকে হেয় প্রতিপন্ন করা। সে অল্প সংখ্যক আশেপাশের মানুষ তুর্য আর তোর বিয়েটা সম্পর্কে জানলে তারা দিন দিন হেয় করতে শুরু করলো। তোকে যা বাবা হিসাবে আমি মানতে পারছিলাম না, আর আমিও চাইনি আমার ভুলের কারণে তোর শৈশব নষ্ট হোক। তুই সবটা জেনে ভেঙে পড়িস, তাই পুরোপুরিভাবে লোক জানাজানি হওয়ার আগেই তোদের নিয়ে এলাকা ছাড়িয়ে আমি ঘাটে গেড়েছি রাজশাহীতে। পৃথা সবটা শুনল মনোযোগ দিয়ে, আক্ষিদয় ভরে উঠল মেয়েটার। এখন তার কাছে সবটা পরিষ্কার। তুর্য কেন তার ঠিকানা খুঁজছিল, কেন এতদিন তার সম্মুখে প্রেমময় বাক্য আওড়াতে, সবটা পরিষ্কার। কিন্তু এই পুরুষ তো তাকে ছেড়ে গিয়েছিল, ত্যাগ করেছিল। পৃথা যে নিজের 10 বছর বয়সে বিয়ের কথা মনে ছিল না তা নয়, ঠিক মনে ছিল। কিন্তু যখনই বাবা মায়ের কাছে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করেছে, তারা বলেছে ওটা পুতুল বিয়ে ছিল। পুতুল তো কথা বলতে পারে না, তাই পুতুলের হয়ে তাকে কবুল বানানো হয়েছিল। পৃথাও আর সে বিষয়ে ততটা মাথা ঘামায়নি। তার মাথাতে একেবারের জন্য এই চিন্তা আসেনি তার মা বাবা তাকে 10 বছর বয়সেও বিয়ের পিঁড়িতে তুলে দিয়েছে। পৃথা অজান্তেই তার জীবনের এত কিছু ঘটে গেল। বিয়ে হলো, স্বামী ত্যাগী হলো, অথচ সে জানতেই পারল না। সবাই মিলে ঠকিয়েছে। বাবা মা নিজের সম্পর্ক অটুট রাখার জন্য 10 বছরের এক মেয়েকে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আর যার সাথে বিয়ে দিয়েছিল সেই পুরুষটাও শুধুমাত্র নিজের কথা ভেবে তাকে ত্যাগ করে ঠেলে দিয়েছে অন্ধকারে। কেউ তার কথা ভাবেনি একটা বারের জন্য, যে যার নিজের স্বার্থে শুধুমাত্র ব্যবহার করেছে পৃথাকে। মেয়েটার ভাবনার মধ্যে শোনা গেল তুর্যের কণ্ঠস্বর। অপরাধী কণ্ঠে সে বলল, আমি আমার কর্মের জন্য অনুতপ্ত। আমি পৃথাকে ছেড়ে দিয়ে বুঝেছি আমি কতটা ভুল করেছি। ধীরে ধীরে ভীষণ বাজেভাবে আটকে গেছি ওর মায়ায়। আমি ভালোবেসে ফেলেছি পৃথাকে, তাই তো আবারও ছুটে এসেছি ওকে ফিরিয়ে নিতে।
পৃথা পিছন ঘুরে তাকালো তুর্যের পানে, তাচ্ছিল্য হাসি হেসে বলল, আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আমাকে ভালোবেসে ফেলেছেন বলে। আমার বাবা মা বুঝলেও তারা ভুল করেছেন। আফসোস শুধুমাত্র আমি বুঝলাম না, আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষায়, স্বার্থ রক্ষায় আমি ভীষণ বাজেভাবে ঠকে গেছি। তুর্য এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সম্মুখে, কিছুটা অস্থির কণ্ঠে বলল, আমি ভুল করেছি, এর জন্য তুমি আমাকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারো, কিন্তু তাই বলে ঠকবাজ উপাধি দিতে পারো না। আমি তোমাকে ঠকাইনি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার আর আমার বিয়ের সময় আমার বয়স ছিল 20 বছর, আর তোমার মাত্র 10। একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে যদি জোর জবরদস্তি করে, তেজপুত্র করার হুমকি দিয়ে মাত্র 10 বছর বয়সে এক শিশুকন্যার বিয়ে দেওয়া হয়, তবে ওই যুবকের এমন প্রতিক্রিয়া কিংবা রাগ করাটা কি অস্বাভাবিক কিছু? আমার স্থানে তুমি থাকলে কি করতে? প্রশ্নটা না হয় নিজেকেই করো। পৃথার দৃষ্টি শীতল হলো, বুঝলো সে ওই বয়সের তুর্য তাকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তুর্য স্থানে সে থাকলে হয়তো সেও মেনে নিতে পারতো না, কিন্তু পরের 7 বছর ভালোবাসলে সেই 7 বছরে কেন ফিরে এলো না? কেন একটা বার খোঁজ নিল না? এত বছর পর এসেছে ভালোবাসার দাবি নিয়ে। হতে পারতো এত বছরের পৃথা অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কারোর মায়ে আবদ্ধ হয়েছে। যদিও ভাগ্যঘনে এসবের কিছুই হয়নি, কিন্তু হতেও তো পারতো। আচ্ছা, এত বছর পর তুর্য কি সত্যিই ভালোবেসে তার কাছে ফিরে এসেছে, নাকি এর পিছনেও কোনো স্বার্থ আছে? হতেই পারে স্বার্থ আছে। এই মুহূর্তে কাউকে আর বিশ্বাস হচ্ছে না পৃথার। মেয়েটা তপ্ত নিঃশ্বাস ফেলল, ঠান্ডা কণ্ঠেই বলল, আমাদের সংসার হয়নি, একসাথে থাকা হয়নি, গভীর প্রণয়ে নিজেদের সিক্ত করা হয়নি। আর এত বছরে আমাদের মাঝের সেই বয়সের পার্থক্যটাও কিন্তু ঘুচে যায়নি। সেদিন যেহেতু আমাদের বয়সের পার্থক্যের কারণে আপনি আমাকে মেনে নিতে পারেননি, বিয়ের আসরেই ত্যাগ করেছিলেন, সেহেতু আজও মেনে নিতে পারার কথা নয়। তার চেয়ে বরং তালাক দিয়ে দিন আমাকে, মুক্ত হয়ে যান এই অনিশ্চিত তেতো একটি সম্পর্ক থেকে। তুর্য অস্থির হলো। ঠিক এই ভয়টাই সে পেয়েছিল এতদিন, যার দরুন একটু সময় নিয়ে আগের পৃথা মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে চেয়েছিল, তারপর ধীরে ধীরে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিল। কিন্তু রাজাকার শ্বশুরটা আর তা হতে দিল কই? মাঝখান থেকে একটা শিয়াল জোগাড় করে তার কাছে বেচে দিতে চাইলো তার মুরগির বাচ্চার মতন ছোট্ট খাট্ট বউটাকে। তুর্য আর একটু এগিয়ে গেল না পৃথার পানে। মেয়েটার এক হাত টেনে পুড়ে নিল নিজের 2 হাতের ভাঁজে, ব্যাকুল কণ্ঠে বলল, এমন কথা বলো না পৃথা, আমি তোমাকে কখনো তালাক দেব না, মরে গেলেও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পৃথা তুর্যের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল, তার ছেলের হাসি হেসে বলল, তাই 7 বছর আপনার ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আসরে আমাকে ত্যাগ করার কথা না হয় বাদই দিলাম, ধরে নিলাম আপনি পরিস্থিতির শিকার, কিন্তু পরের 7 বছর? আমি না হয় বিয়ের সময় ছোট্ট ছিলাম, আপনার সাথে সংসার করার বয়স হয়নি, তাই বলে কি একটু খোঁজ নিতে পারেন সেটুকু বয়সও কি আমার ছিল না? আমি মানছি, আমি ভুল করেছি, আমি নিজের অনুভূতি বুঝতে দেরি করেছে। আর তারপর এইটুকু বলেই থামতে হলো তুর্যকে। পিয়াল তীরে এসে সম্মুখে দাঁড়ালো তার, ক্রোধিত কণ্ঠে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না, এটাকে এখনো এখানে কেন সহ্য করা হচ্ছে? এটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তুর্যের দৃষ্টি কঠিন হলো, আগের কথা ভুলে শক্ত কণ্ঠে সে বলল, তোদের বাড়িতে আমি থাকতেও আসিনি। রাজাকার আল বদর আল শামসের সাথে ভালো মানুষের একসাথে তলে থাকে নাকি? শুনেছিস কখনো? আমি এসেছি আমার বউ নিতে, আমার বউকে আমাকে দিয়ে দে, আমি চলে যাই। পিয়াসও তেড়ে এলো, 2 হাতে তুর্যের শার্টের কলার চেপে ধরে বলল, কিসের বউ? 7 বছর আগে ছেড়ে যাওয়ার সময় বউয়ের কথা স্মরণে ছিল না তোর? তারপর এত বছরেও তো বউয়ের কথা স্মরণে আসেনি, এখন এসেছিস নাটক করতে? বের হ আমাদের বাড়ি থেকে। তুর্যের চোখ মুখ শক্ত হলো, শক্ত হাতে সে নিজের কলার থেকে হাত ছাড়িয়ে দিল পিয়াসের, দাঁতে দাঁত চেপে বলল, আমার বউকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। অনেক সময় ব্যয় করেছে, আর নয়, প্রয়োজনে যুদ্ধ করব, পুলিশ ডাকবো, তারপর বউকে সাথে নেব। তবুও বউ ছাড়া এক পাও নড়ব না আমি। এতক্ষণে মুখ খুললেন পলাশ শিকদার, থমথমে কণ্ঠে বলল, তোমাদের বিয়েটা আইনগত বৈধ নয়। বিয়ের সময় তোমরা বয়স 20 হলেও পৃথা ছিল নাবালিকা, এক শিশুকন্যা, আর বিয়ের তেমন ডকুমেন্টও নেই। পুলিশ নিকট গেলে তোমাকে ঝামেলায় পড়তে হবে, হয়তো পৃথাকে ছেড়ে দিতেও পারে। তুর্য বাঁকা হাসলো, পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, তুর্য আর তুর্যের ভাইয়েরা কখনো কাছে কাজ করে না। আমি সেদিন ক্রোধের বশে বিয়েতে কোনো উৎসাহ না দেখালেও
আমার ভাইয়েরা বিয়ের প্রতিটা মুহূর্তের ভিডিও রেকর্ড করে রেখেছিল। পুলিশের কাছে আমার বিয়ের প্রমাণ দিতে একটা মুহূর্তও সময় লাগবে না। আর বাকি রইলে ঝামেলায় পড়া। তা আমি ঝামেলায় পড়লে আপনারাও পড়বেন। একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে বুড়ো বয়সে জেলের ঘানি টানতে হবে। পিয়াল তেতে উঠল, গলা বাড়িয়ে বলল, ভয় দেখাচ্ছিস? দেখা, তবুও আমার বোনকে তোর সাথে যেতে দেবো না। সূর্য বলতে চাইল কিছু, কিন্তু সে কিছু বলার আগেই পৃথা বেশ ঠান্ডা কণ্ঠে বলল। কিন্তু আমি যাব। উপস্থিত সবাই অবাক হলো পৃথার কথায়। পিয়াস চকিত কণ্ঠে বলল, কি বলছিস এসব তুই? মাথা ঠিক আছে তো? এই ছেলেটার সাথে তুই যেতে রাজি হচ্ছিস, যে কিনা 7 বছর আগে বিয়ের আসরে তোকে ত্যাগ করেছিল? পিয়াসের কথার মধ্যে পিয়াল বলল, যে পুরুষ তোর কথা একটা বারের জন্য ভাবেনি, বিয়ের আসরে তোকে ছেড়ে গিয়েছিল, তার সাথে যাবি তুই? পৃথা বাবা মায়ের পানে তাকালো একবার, চাপা নিঃশ্বাস ফেলে বলল, তা তো আমার পরিবারও আমার কথা ভাবেনি। ভাবলে কি আর নিজেদের সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে মাত্র 10 বছরের এক নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারতো? থামল পৃথা, আবার বলল, বাবা মা 10 বছর বয়সে বিয়ে তো আমাকে সংসার করার উদ্দেশ্যেই দিয়েছিলেন। সে তো আমার কপাল ভালো ছিল বলে ওই বয়সে সংসারের ঘানি টানতে হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি, তখন না হয় বাবা মায়ের ইচ্ছেকে প্রাধান্য দেই, সংসার করি। সুফিয়া বেগম এবং পলাশ শিকদার বেশ ভালোভাবেই বুঝলেন মেয়ের তাদের উপর অভিমান জমেছে বেশ, আর সেই অভিমান থেকে এইসব কথা বলছে মেয়েটা। সুফিয়া বেগম এগিয়ে এলেন মেয়ের পানে, মেয়েকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, তুই আমাদের ভুল বুঝছিস মা। হ্যাঁ, আমরা তুর্যের পরিবারের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য তোকে তুর্যের সাথে বিয়ে দিয়েছিলাম, কিন্তু তখনই তোর সংসার করার কথা ছিল না। আমাদের দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল, বিয়ে হলেও তখনও ও বাড়িতে যাবি না তুই। তোর 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে তুলে নিবে তারা। পৃথার কণ্ঠে জোর বাড়ল, শক্ত কণ্ঠে বলল, তাহলে বিয়েটা না হয় 18 বছর হলেই দিতে। অল্প বয়সে ওই সময় বিয়েটা না দিলে তো আর আমার জীবনে এত সব ঘটনা ঘটতো না। আমরা ভয় পেয়েছিলাম বড় হয়ে তোরা যদি দুজন দুজনকে না মানতে চাস। তাছাড়া তুর্যও বকে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়েটা দিয়েছিলাম। পৃথা পূর্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, মলিন হেসে বলল, তোমরা তোমাদের সম্পর্ক গাঢ় করতে এতটাই তৎপর হলে যে বকে যাওয়া একটা ছেলের সাথে নিজের 10 বছরের শিশু কন্যার বিয়ে দিতেও দ্বিধাবোধ করলে না। আমি জানতাম মেয়ের বাবা মা মেয়ের বিয়ের ক্ষেত্রে বকে যাওয়া ছেলেদের এড়িয়ে চলে, আর আমার বাবা মা উল্টো সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে বকে যাওয়া ছেলের হাতে মেয়েকে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আচ্ছা মা, আমার থেকে তোমাদের সম্পর্ক গাঢ় করার নিশ্চয়তাটা কি বেশি হয়ে গিয়েছিল তখন? সুফিয়া বেগম চুপ হয়ে গেলেন। এই পর্যায়ে মেয়ের কথায় কোনো উত্তর দিতে পারলেন না তিনি। কি উত্তরই বা দিবেন? সত্যিই তো ভুল করেছেন তারা, মেয়েটার সাথে অন্যায় করেছে, যার জন্য মেয়ের জীবনে আজ এত জটিলতা। পৃথা মায়ের চুপ হয়ে যাওয়ার মুখ পানে তাকিয়ে মলিন হাসল, চোখ দুটো ভিজে উঠেছে তার। ভেজা চোখে সে এগিয়ে গেল তুর্যের পানে, নিজেকে শক্ত করে বলল, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। তুর্য তখন চুপচাপ দেখছিল সবটা। পৃথা যে এত তাড়াতাড়ি তার সাথে যেতে রাজি হবে কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল পৃথা তাকে ভুল বুঝবে, তাড়িয়ে দেবে, তারপর অনেক কাঠখোট পুড়িয়ে বউকে নিজের কাছে নিতে হবে। অথচ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। তাই তো সবটা শুনে একটু থম মেরে গিয়েছিল আর কি। তবে পৃথার কথা এবার ঘোর কাটল তুর্যের। আনন্দের সহিত নিজের হাত বাড়িয়ে ধরল পৃথার এক হাত, সম্মুখ পানে যেতে যেতে বলল, চলো। পিয়াস এবং পিয়াল উদ্যত হলো তুর্যকে আটকাতে। তারা জানে তাদের অভিমানী বোন পরিবারের উপরে অভিমান করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই বলে তারা তো বোনকে এভাবে চলে যেতে দিতে পারে না। পিয়াস এবং পিয়াল তুর্য পৃথাকে আটকাতে যেতে নিলেই তাদের থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বলল, ওদের যেতে দাও। পিয়াস এবং পিয়াল অবাক হলো। পিয়াস অবাক কণ্ঠেই বলল, তুর্য তো পৃথাকে নিয়ে চলে যাচ্ছে বাবা, আর তুমি ওদের আটকাতে বারণ করেছো। পলাশ শিকদার কোনো উত্তর দিলেন না ছেলের প্রশ্নে। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন তার আনা পাত্রপক্ষের পানে, যারা এতক্ষণ খুব নিগ্রভাবে দর্শকের ন্যায় দেখছিল সবটা। পলাশ শিকদার ঠান্ডা কণ্ঠেই তাদের বললেন, আপনাদের কাজ শেষ নজরুল ভাই, আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য। পাত্রপক্ষ নামধারী আসা জনমানবদের মধ্যে একজন বলল, আরে ঠিক আছে, আমরা এখন আসছি, আপনারা পারিবারিকভাবে মিটিয়ে নিন সবটা। কথাটা বলেই চলে গেল তারা। পিয়াস, পিয়াল এবং সুফিয়া বেগম অবাক হলেন। সুফিয়া বেগম অবাক কণ্ঠেই শুধালেন, এসবের মানে কি? পলাশ শিকদার একবার তাকালেন স্ত্রী সন্তানের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন,
আমি এতটাও নির্বোধ নই যে আমি আমার তালাকিনা মেয়ের বিয়ে দেবো অন্যত্র। আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম তুর্য আমার মেয়ের জন্য কি কি করতে পারে। আমি জানতাম তুর্য এখানে আসবে। পিতার বিয়ের খবরটা ওর নিকট সুকৌশলে আমি নিজেই পাঠিয়েছিলাম, নয়তো ওর সাধ্যই ছিল না কিছুই জানা, যেখানে তোমরাই সবটা জেনেছিলে দুপুরে। কিন্তু বাবা, এইটুকু বলতেই পিয়ালকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। আবার বললেন, হ্যাঁ, আমি আগেই বলেছিলাম পিতার সাথে তুর্যের তালাকটা গোপনে করিয়ে দেব, পিতাকে না জানিয়ে। কারণ আমি এই সম্পূর্ণ বিয়ের বিষয়টা পিতার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি চাইলে কি ওতে গোপনে তালাক হয়েছে তো? স্ত্রীর অনুমতিতে তালাক দেওয়া বা স্ত্রীকে জানানো না হলে তালাক হয় না। তালাক দেওয়ার জন্য স্বামীকে অবশ্যই স্ত্রীর উপর স্পষ্টভাবে 3 বার তালাক বলতে হবে। বিষয়টা নিয়ে এমনি সর্বদা চিন্তিত ছিলাম আমি। তার উপর তুর্য ফিরে এলো। সেদিন তুর্যকে তালাকের কথা বললেও তুর্য শক্ত কণ্ঠে নাকচ করে দিল। ওর কণ্ঠে আমি দৃঢ়তা অনুভব করেছিলাম। তোমরা বসে থাকলেও আমি বসে থাকিনি। ওর বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে আমার মনে হয়েছিল ওকে একটা সুযোগ দেওয়া উচিত। 7 বছর আগে ও আমার মেয়েকে ত্যাগ করে ভুল করেছে, ঠিক আমারও তো কম ভুল করিনি। তাছাড়া বিচ্ছেদ কোনো সমাধান হতে পারে না। ভুল তো আমাদেরও ছিল। অন্তত নিজেদের ভুলটা শুধরে নিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর করার জন্য হলেও তুর্যকে একবার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেই সুযোগটাই আমি তাকে দিয়েছি। থামলেন পলাশ শিকদার, শক্ত কণ্ঠে বললেন, তবে ভেবো না ওই তুর্য চৌধুরীকে আমি এত সহজে ছেড়ে দেবো। 7 বছর আমার মেয়েকে অনিশ্চিতার মধ্যে রেখেছে। বিয়ের আসরে আমার মেয়েকে ত্যাগ করেছে। 7 বছর পরে এত সহজে অবশ্যই ওর পরীক্ষা শেষ হবে না। আমি আমার মেয়েকে আবার কেড়ে নেওয়ার চেষ্টা করব ওর থেকে। ও যদি ভালোবেসে থাকে তবে ভালোবাসার নারীকে ধরে রাখার দায়িত্ব ওর। কথাটা বলে কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন পলাশ শিকদার। পিছনে ফেলে রেখে গেলেন 3 জোড়া বিস্ময় পরিপূর্ণ চোখ। তুর্য পৃথাদের বাড়ি থেকে বেরিয়ে পৃথাকে নিয়ে সোজা চলে এসেছে কাছে পিঠে এক উকিলের অফিসের সম্মুখে। আইনিভাবে এবার তার বিয়েটা করে নেওয়া প্রয়োজন, নয়তো বলা যায় না কখন আবার তার রাজাকার শ্বশুরটা মুরগির বাচ্চার মতন বইয়ের উপরে খাবলা বসায়। পৃথা, আরুষ এবং গার্ডদের নিয়ে অফিস বিল্ডিংয়ে ঢুকলো তুর্য। পৃথা খানিকটা অবাক হলো। বাড়ির কাছাকাছি হয় এই অফিস চিনতো সে আগে থেকে। মেয়েটা কপাল কুঁচকে তুর্যকে শুধালো, আমরা এখানে কেন এসেছি? তুর্য সম্মুখ পানে পা দিতে দিতে জবাব দিল, বিয়ে করতে। পৃথা ভ্রু কুঁচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, আমাদের বিয়ে না হয়ে গেছে? আইনিভাবে হয়নি এখনো। কিন্তু আইনিভাবে বিয়ে করার বয়স তো আমার হয়নি এখনো। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো পৃথার পানে, বাঁকা হেসে বলল, তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হও, তারপর তোমার বয়স বাড়ানোর দায়িত্ব আমার। পৃথা ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তুর্য বলল, দেখো, আমি এই মুহূর্তে কোনো জটিলতা চাইছি না। তোমার আর আমার বিয়ে 7 বছর আগে হয়ে গেছে। এখন তুমি মানলেও আমার বউ, না মানলেও আমার বউ। আইনি বিয়ে না হলেও রেকর্ডের ভিত্তিতে আমাদের বিয়েকে কেউ অস্বীকার করতে পারবে না। তবুও আমি চাইছি এবার আমাদের আইনি বিয়েটা হয়ে যায়। ধর্ম এবং সমাজ দুটো মেনে আমি তোমাকে নিজের করে চাইছি। সুতরাং কণ্ঠে কোনো না কোনো ধ্বনি তুলে ঝামেলা বাড়িও না। পৃথা আর কিছু বলল না। সত্যি বলতে বিয়ে তো সে কবেই হয়ে গেছে। এখন সারা দিন না করলেও কাজ হবে না কোনো। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে অনুসরণ করে ঢুকলো এক কক্ষের ভিতরে। সেখানে চেয়ারে আগে থেকেই বসা ছিলেন কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক। সম্ভবত উকিল হবেন উনি। তুর্যকে ঢুকতে দেখে উঠে দাঁড়ালেন তিনি। হাসি মুখে বললেন, এসেছেন আপনারা? আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আমি। তুর্যও হাসলো। ভদ্রলোকের সাথে কুশলাদি বিনিময় করে পৃথাকে নিয়ে বসলো ওই দুটি কাঠের তৈরি চেয়ার দখল করে। নিজের হাতটা তুলে হাতের ঘড়ির পানে তাকালো একবার। উকিলকে তাড়া দিয়ে বলল, কি কি করতে হবে তাড়াতাড়ি করুন, আমাদের আবার ঢাকে ফিরতে হবে। উকিল সাহেবও বসলেন। আগে থেকেই প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন তুর্য। তাড়া দিতেই তিনি প্রয়োজনীয় কাগজ এবং কলম এগিয়ে দিলেন তুর্য ও পৃথার পানে। আঙুল তুলে কাগজের দিকে ইশারা করে বললেন, এখানে সই করে দিন। কাগজটা হাতে পেয়ে দ্রুততার সাথে সই করল তুর্য। অতঃপর পৃথার পানে এগিয়ে বলল, তাড়াতাড়ি সই করে দাও। পৃথা তাকালো কাগজটার দিকে। হৃদয় ভারী হয়ে উঠল মুহূর্তে। একবার না জানিয়ে অগোচরে অল্প বয়সী পরিবারের লোকেরা তাকে বিয়ে দিলেও আজকের বিয়েতে সেই পরিবার নেই। যতই পরিবারের উপর অভিমান করুক, মেয়েটা তবু তার পরিবার তো। ওই বাবা মাই তো তাকে জন্ম দিয়েছেন।
এত বছর আদর যত্ন দিয়ে বড় করেছেন, জীবনে এই মুহূর্তে এসে পৃথার ভীষণ মনে পড়ছে বাবা মাকে। হয়তো তুর্যের সাথে তাদের বিয়েটা আগেই হয়েছে, কিন্তু তখনও কোনো অনুভূতি উপস্থিত ছিল না। বিয়ের মানে তো তখন পৃথা বুঝে উঠতে পারেনি ভালোভাবে। তার জন্য আজ অনুভূতিটা প্রথম, আর সেই অনুভূতি বাবা মা ভাই কেউ পাশেনি। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। পৃথা এখনও কলমই তুলল না, সই করবে কি। তুর্য ভ্রু কুচকে তাকালো মেয়েটার পানে, দেখলো মেয়েটা টলমলো চোখ নিয়ে কিছু ভাবছে আর মাঝে মাঝে নিচু হয়ে পা চুলকাচ্ছে। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো আশেপাশে, কান খাড়া করে শুনলো কিছু মশার গান। ইস, তার ছোট্ট বউটাকে নিশ্চয়ই মশার কামড়ে রক্ত চুষে নিচ্ছে। তুর্য আশেপাশে তাকালো, উকিলকে উদ্দেশ্য করে বলল, আপনার এখানে কি মশারি আছে? উপস্থিত সবাই ভরকালো তুর্যের কথায়। উকিলও চকিত দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। এই প্রথম কিনা কেউ বিয়ে করতে এসে মশারি খুঁজছে। বিয়ে করতে এসে মশারি দিয়েই বা কী কাজ? উকিল কৌতূহল অনুভব করলেন, আগ্রহ নিয়ে বললেন, না তো, মশারি দিয়ে কি করবেন? তুর্য হাত উঠিয়ে দুহাত দ্বারা ঠাস করে শব্দ করে মশা মারার চেষ্টা করলো। নাক মুখ কুচকে বলল, আমার বউকে মশাই কামড়াচ্ছে। উকিল সহ সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। পৃথাও নিজের চিন্তা ভুলে ফ্যাল করে তাকিয়ে রইল তুর্যর পানে। বিয়ে করতে এসে কিনা এই লোক মশারি খুঁজছে, তাও কিসের জন্য? তার বউকে দুই একটা মশাই কামড়াচ্ছে বলে? তুর্যের এই ধরনের কথাবার্তার সাথে আর কেউ পরিচিত না থাকলেও আরুষ ঠিক পরিচিত। ছেলেটা এগিয়ে এলো তুর্যের পানে, মাথা চুলকে বলল, অফিস কক্ষে মশারি কোথা থেকে আসবে স্যার? কোয়েল থাকলেও থাকতে পারে। আরুষের কথা শুনে চকচক করে উঠল তুর্যের চোখ দুখান। গদগদ করে বলল, সাব্বাস বেটা, কে বলেছে তুই আঁকড়া রসিকার ছাড়া বলদ? এই তো তোর মাথায় বুদ্ধি আছে। ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে বাকবিতণ্ডা জড়িয়ে আমি তো কয়েলের কথাই ভুলে বসেছিলাম। কথাটা শেষ করে তুর্য ফিরে তাকালো উকিলের পানে, ভীষণ আশা নিয়ে শুধালো, আপনার অফিসে কি কয়েল আছে? উকিল তুর্যকে হতাশ করে জবাব দিলেন, না, আমার অফিসে কোয়েলও নেই। তুর্যের মেজাজ খারাপ হলো কিছুটা। কি একটা অফিস যেখানে কিচ্ছু রাখে না, তার বউকে মশাই কামড়াচ্ছে অথচ একটা কয়েল পর্যন্ত নেই। এক মিনিট, মশাই কামড়াচ্ছে নাকি চুমু খাচ্ছে? তুর্যের হৃদয়টা হাহাকার করে উঠল, মস্তিষ্ক বলে উঠল, এত বছর বিয়ে করে বউকে এখনো চুমু খেতে পারলি না, অথচ দেখ মশাগুলো এসে কি সুন্দরভাবে তোর বউকে চুমু খেয়ে যাচ্ছে। ছি তুর্য, ছি। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, এ রাজশাহীর মশাইগুলো বেয়াদব, অসভ্য মার্কা। কত বড় সাহস, এরা আমার বউকে চুমু খায়, আমার অধিকারে ভাগ বসায়। কথাগুলো বলেই তুর্য পাশ ফিরে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনো ফ্যাল করে তাকিয়ে রয়েছে তার পানে। তুর্য ধমকে উঠল পৃথাকে, দাঁত কিরমির করে বলল, তাড়াতাড়ি কাগজে সইটা করে আমাকে উদ্ধার করো, আমার এই মামলাগুলোকে সহ্য হচ্ছে না। আকস্মিক ধমকে পৃথা কেঁপে উঠল। তুর্যের বলা শেষ কথাটা বোধগম্য না হলেও মুখ খুলে কিছু জিজ্ঞাসা করলো না আর। সামনে রাখা কলমটা হাতে নিয়ে কাগজে খসখসে ধ্বনি তুলে সই করে দিল দ্রুত। ব্যাস, তুর্য এবং পৃথার আইনি বিয়েও শেষ এবার। তুর্যের চিন্তা অনেকটাই কমলো এবার। নিশ্চিন্ত মনে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। উকিলের সাথে শেষ একবার হাত মিলিয়ে এবং তার পাওনা পরিশোধ করে বেরিয়ে এলো অফিসের বাইরে। রাত বেড়েছে কিছুটা, চারিদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে। অন্ধকারেরা গ্রাস করে নিয়েছে পরিবেশ। এই নিস্তব্ধ অন্ধকারের বুক চিরে হাইওয়ে ধরে সাঁই করে গন্তব্যের পানে ছুটে চলেছে তুর্যদের গাড়িটা। সামনে ড্রাইভিং সিটে বসে আরুষ গাড়ি চালাচ্ছে আর পিছনের সিটে রয়েছে তুর্য আর পৃথা। তখন উকিলের অফিস থেকে বেরিয়ে গাড়িতে চেপে বসেছিল তারা তিনজন, আর গার্ডসরা চেপেছে তাদের নির্ধারিত অন্য গাড়িতে। তুর্য আর পৃথা পাশাপাশি বসলেও দুজনের মধ্যে দূরত্ব রয়েছে বেশ। অবশ্যই দূরত্বটা রেখেছে পৃথা নিজেই। তুর্য আর আগ বাড়িয়ে বলেনি কিছু। এমনিতে মেয়েটার উপর থেকে কম দখল আজ যায়নি, তাই নিশ্চুপভাবে সবটা মেনে নিয়েছে সে। মেয়েটাকে একটু একা থাকতে দিয়ে নিজে মনোনিবেশ করলো মোবাইলে। খানিক সময় গড়ালো। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো পৃথার পানে। মেয়েটা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কি স্নিগ্ধ লাগছে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী। তুর্যের দৃষ্টি মুগ্ধ হলো, হৃদস্পন্দন বাড়ল তত্তর করে। হৃদয়ের নিষিদ্ধ অনুভূতিরা চনমনে হয়ে উঠল। ইস, এসব কি ভাবছে সে? একটা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নেবে? পরক্ষণেই তুর্যের হৃদয়ে হানা দিল মেয়েটা তার স্ত্রী। আর স্ত্রীকে ভালোবাসা নিশ্চয় সুযোগ নেওয়া নয়। তুর্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আরুষের পানে। ছেলেটাকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে।
হাত বাড়িয়ে ঘুমন্ত পৃথাকে টেনে নিল নিজের কাছে। ইস, কি নরম নমনীয় শরীরখানা। তুর্যের শরীর শিউরে উঠল। স্ত্রীর শরীরের পর্শে হৃৎস্পন্দন বাড়ল মুহূর্তেই। নিষিদ্ধ চাওয়ার চনমনে হয়ে গ্রাস করলো মন মস্তিষ্ক। তুর্য ঢোক গিলল, নিজেকে সংযত করার চেষ্টা চালালো, কিন্তু বারের মতোই হৃদয় তার বিরুদ্ধে অবস্থান করছে। সে সান্নিধ্য চাইছে বইয়ের। তুর্য হাঁসফাঁস করে উঠল, বেরিয়ে বলল, বউটাকে ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো হবে, কিন্তু না, এই তো দেখছি পোলট্রি মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণ রাখতে দিল না। এবার আর তুর্য নিজেকে সংবরণ করলো না। ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল আরুষকে। বোকা ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে দিব্যি এক ধানে গাড়ি চালিয়ে যাচ্ছে। তুর্য আরও সুযোগ পেল। বইয়ের সুঠল নরম কোমরখানা নিজের পুরুষালে হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল বাহুবন্ধনে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে এতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তুর্য। বিদেশে অনেক নারীদের সাথে ওঠা বসা থাকলেও বইয়ের কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করে রাখিয়েছে। আজ প্রথম বইয়ের এতটা নিকটে এসে নিজেকে কেমন ভীত লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। একবার ভাবলো, না, আজ এই পর্যন্ত থাক, বাকিটা পরে বাড়িতে গিয়ে দেখা যাবে, কিন্তু মন মানছে না। পৃথার ঘুমন্ত মুখশ্রীটা খুব করে টানছে তুর্যকে। আমার মেয়েটার দিকে এগোতে গেলে হাঁটু কাঁপছে। কি একটা অবস্থা! শেষ পর্যন্ত হাঁটু দুটো তার সাথে বেইমানি করছে। জীবনে কত বড় বড় কাজ করলো, কত গুন্ডা মাস্তানকে মেরে শুয়ে দিল, তখন হাঁটু কাঁপলো না। এখন মুরগির বাচ্চার মতন একটা বউয়ের সাথে একটু উষ্ণ সময় কাটাতে এসে হাঁটু কাঁপছে। তুর্য রেগে গেল, হাঁটুর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, বজ্জাত হাঁটু, একবার বাড়িতে যাই, তোদের দুটোকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো। বেয়াদব, কাপাকাপিরা জায়গা পাস না। থামলো তুর্য, গোল গোল চোখে নিজের হাঁটু দুটোর পানে তাকিয়ে বলল, এই, তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙুল তোলার জন্য কাপাকাপি করছিস না তো? এইসব কাপাকাপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস বউটা আমার জেগে নেই, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। তুর্য ধাতস্থ করলো নিজেকে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বইয়ের মুখ পানে। মনের মধ্যে একটু সাহস জুগিয়ে আলতোভাবে নিজের কম্পমান ওষ্ঠজোড়া ছোঁয়ালো বইয়ের কপালে। ব্যাস, তুর্যের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তা জনগণের জানার কথা। এবার আর তুর্যের কাবাকাবি হলো না। হৃদয়ে বেশ উষ্ণ অনুভূতি নিয়ে একটু চোখে আলতোভাবে চুমু খেলো বইয়ের কোমল গালে দুখানায়, নাকের ডকায়, বন্ধ হওয়া চোখের পাপড়িতে। এরপর বাকি রয়েছে পৃথার ওই পদ্ম পাপড়ির ন্যায় গোলাপি কোমল ওষ্ঠজোড়া। এই ওষ্ঠের স্বাদ কেমন হবে? নিশ্চয়ই মিষ্টি, উষ্ণময়, অনুভূতিপূর্ণ হবে। এই প্রথম কোনো নারীর ওষ্ঠে চুমু খাবে তুর্য। দেহ মন শিহরণে অভিভূত হলো ছেলেটার। ঘোর লাগা দৃষ্টিতে তুর্য তাকালো পৃথার পানে। ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটার নরম ওষ্ঠ পানে। এই তো আর একটু হলেই তুর্যর ওষ্ঠের মিলন ঘটবে। তুর্য নিজের ওষ্ঠে বইয়ের নরম ওষ্ঠ ছোঁয়া পাবে। ঠিক তখনই তরক করে চোখ মিলে তাকালো পৃথা। তুর্যের এত নিকটের থেকে বিস্ময় হলো মুহূর্তেই। তুর্য বিস্ময়ের চরম পর্যায়ে। এমন একটা মুহূর্তে মেয়েটার চোখ খুলতে হলো। আর একটু ঘুমালে কি এমন হতো? দুজনেই চোখ বড় বড় করে তাকালো দুজনের পানে। ছিটকে দুই দিকে সরে গেল দুজনে। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আপনি আমার ঘুমের সুযোগ নিচ্ছিলেন, ব্রিটিশ অসভ্য পুরুষ! তুর্য অপ্রস্তুত হলো। প্রথমবারের মতন বইয়ের একটু কাছাকাছি গিয়ে এখন কি না ঝাড়ি খেতে হবে? তবে সে নির্লজ্জ। আরুষ না থাকলে এসবে তার কিছুই আসত যেত না। বইয়ের ঝাড়ি খেতে খেতেও টপার বইয়ের গালে 2-4টা চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতেই ভেঙে গেছে, কিন্তু এই বেটা আরুষের সম্মুখে বইয়ের ঝাড়ি খাওয়াটা দৃষ্টিকটু, এক প্রকার মান ইজ্জতের দফারফা। না, বয়সে ছোট ছোট বাচ্চা ছেলেদের সম্মুখে নিজের মান ইজ্জত এইভাবে হারানো যায় না। নিজের অপ্রস্তুত ভাবকে নিজের ভিতরেই দাফন করলো তুর্য। গলা উঁচিয়ে পৃথাকে বলল, আমি তোমার ঘুমের সুযোগ নিচ্ছিলাম নাকি তুমি আমার? ছি বউ, কেবল আইনিভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত তো যেতে সময় দিবে, তা নয় গাড়ির মধ্যেই। এইটুকু তো সইল না তোমার? কথাটা বলে তুর্য নিজের চোখে মুখে লজ্জালো ভাব ফুটিয়ে তুলল। লাজুক স্বরে বলল, ইস, আমার এখন লজ্জা লাগছে। এই মুখ আমি আরুষকে কিভাবে দেখাবো? পৃথা যেন আকাশ থেকে পড়ল। সে আবার কি করলো? সে তো ঘুমেছিল এতক্ষণ। পৃথা হতবাক সুরেই বলল, আমি কি করলাম? তাছাড়া আপনি আমার কাছাকাছি এসেছিলেন, আমি না। তুর্য তাকালো পৃথার পানে, নিজের সিটের দিকে ইশারা করে বলল, চেয়ে দেখো,
আমি আমার সিটের সাথে বসেছিলাম, কিন্তু তুমি তোমার সিট থেকে সরে এসেছিলে। অর্থাৎ তুমি আমার দিকে এসেছো, আমি তোমার দিকে ততটা আগাইনি। এখন তুমি বলো, কে কার কাছাকাছি গিয়েছিল? পৃথা তাকালো নিজের অবস্থানের পানে, স্মরণে আনার চেষ্টা করলো তুর্যর থেকে ছিটকে সরে আসার আগে নিজের অবস্থানের কথা। বেশ গম্ভীর চিন্তা ভাবনায় সে খুঁজে পেল পৃথা নিজের সিট থেকে সরে গিয়েছিল, অর্থাৎ সে গিয়েছে তুর্যের কাছাকাছি। লজ্জা পেল পৃথা। ইস রে, সে ঘুমের মধ্যেই কিনা একজন পুরুষের নিকট এভাবে চলে গিয়েছিল। তুর্য তাকে কি ভাবলো? নিশ্চয়ই গায়ে পড়া মেয়ে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতা আমতা করে বলল, না মানে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম বোধ হয়। তুর্য ঠোঁট কামড়ে হাসলো, নিজেকে ভালো সাজিয়ে বলল, আরে, এই বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না কোনো, আমরাই তো। পৃথার কিছু বলল না, গাড়ির জানলার পানে মুখ করে তাকালো বাইরের দিকে। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস পৃথার দিকে মাত্র একটুখানি চেপে বসেছিল, তারপর নিজের হাত বাড়িয়ে পৃথাকে তার সিট থেকে সরিয়ে নিজের দিকে টেনে এনেছিল। তাই তো মেয়েটাকে এইভাবে চুপ করে দেওয়া গেল, নয়তো তার মতন একজন সুপুরুষের মান ইজ্জতের এখন দফা রফা হয়ে যেত। প্রায় শেষ রাত, ঢাকার মতন ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্তে। পুরো শহর যেন গম্ভীর ঘুমে নিমজ্জিত। তুর্যদের গাড়িটা মাত্র এসে থামল চৌধুরী বাড়ির সম্মুখে। সময় ব্যয় না করে পৃথাকে নিয়ে দ্রুতই গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুর্য। পৃথা গোল গোল চোখে তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বিল্ডিংটার পানে। কারুকার্য খচিত বেশ শৌখিন বিল্ডিংটা। বাড়িটা দেখেই মেয়েটা আন্দাজ করে নিল তুর্যদের অর্থবিত্ত সম্পর্কে। পৃথাদের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে তুর্যের মতন হয়তো এত নয়। মেয়েটার হৃদয়ে কেমন ভয় করা নাড়ল। বিয়েটা 7 বছর আগে হলো, শ্বশুরবাড়িতে তার আসা এই প্রথম। হয়তো 7 বছর আগে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় ছিল তার, কিন্তু এখন সবাই অপরিচিত। এদের কার চেহারা কেমন ছিল তাও খুব একটা স্মরণে নেই পৃথার। মেয়েটা অভিমানে নিজের পরিবার তো ছেড়ে চলে এলো, কিন্তু এখন এই পরিবারের লোকেরা কেমন হবে? এত বছর পর তাকে মেনে নেবে তো, নাকি জীবনে নেমে আসবে নতুন কোনো যন্ত্রণা? পৃথার ভাবনার মধ্যেই তার এক হাত ধরল তুর্য। হয়তো বুঝলো সে পৃথার চিন্তা ভাবনা, ভরসা দিয়ে বলল, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলে আর সময় ব্যয় করলো না তুর্য। পৃথার হাত টেনে নিয়ে এলো বাড়ির সদর দরজার সম্মুখে। আরও সে এসেছে তাদের পিছু পিছু। তুর্য নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেলটা চাপলো। 1 বার 2 বার 3 বার, না, কেউ খুলছে না। হয়তো গভীর নিদ্রায় মত্ত বাড়ির সবাই। তুর্য আর অপেক্ষা করলো না, পকেট থেকে নিজের মুঠো ফোনটা বের করে কল লাগালো কাউকে। কল করার সাথে সাথে শুধু এইটুকু বলল, তাড়াতাড়ি দরজা খোলো। মিনিট 2-এর মধ্যেই বন্ধ দরজাটা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিলল ঘুম জড়িত চোখে মুখের একজন যুবককে। বলিষ্ঠ দেহ, একখানা ধূসর বর্ণের টি শার্ট জড়িয়েছে, পরনে ঠিক ওটার প্যান্ট, চুলগুলো উস্কো খুস্কো। মুখের আদল অনেকটা তুর্যের সাথে মিল রয়েছে, তবে ফর্সাটা তুর্যের থেকে একটু কম হবে নাই বা কেন? তুর্য তো এত বছর বিদেশে ছিল, আর এই ছেলে দেশে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে রয়েছে তুর্য এবং পৃথার পানে। তুর্য ভ্রু কুঁচকালো, কণ্ঠে কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, তোর দামড়ার মতো দেহটা নিয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়া, আমি ভেতরে ঢুকবো। ভাইয়ের কথায় টনক নড়ল তৌফিকের। নয়তো এত রাতে ভাইয়ের পাশে এক রমণীকে দেখেই নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলেছিল ছেলেটা। তৌফিক তড়ি ঘড়ি করে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়ালো। তুর্য সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পৃথার পানে। আদেশের সুরে বলল, আমি না আসা পর্যন্ত তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। কথাটা বলে তুর্য লম্বা লম্বা পা ফেলে গেল ভিতরের দিকে। একেবারে মা বাবার কক্ষের সম্মুখে গিয়ে পা থামালো তারা। এত রাতে যদিও মা বাবার কক্ষে এভাবে টোকা দিতে ইতস্তত লাগছে, তবু উপায় নেই। তুর্য আলতো টোকা দিল বন্ধ দরজায়। মৃদু স্বরে ডাকলো, মা, মা। ভিতর থেকে কোনো সারা শব্দ এলো না। এবার তুর্য একটু জোরেই টোকা দিল দরজায়, গলা বাড়িয়ে ডাকলো, মা, ও মা। এ পর্যায়ে দরজা খুললেন তাহমিনা বেগম। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেও চমকালো না একটু, বরং বিরক্ত নিয়ে বললেন, কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। কই, এতদিন পর বাড়িতে ফিরেছে মা, একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করে শার্ট ভেজাবেন তা নয়। আচ্ছা, এটা তার নিজের মতো? মাঝে মাঝে সন্দেহ লাগে তুর্যর। সে যাই হোক, এখন এত কিছু ভাবার সময় নেই। ছেলেটা মায়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে ফিরেছে মাত্রই, সাথে তোমার
এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন তাহমিনা বেগম। কপাল কুঁচকে বললেন, এই রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিনে ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙতো না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার সন্দেহ গাঢ় হলো, এটা সত্যিই তার মা তো? পরক্ষণে তুর্যের হৃদয়ে কড়া নাড়ল। তাহমিনা বেগম তার মা হওয়ার সাথে সাথে ঘোষেটি বেগমের বংশধর হতো। এর দ্বারা তো সব সম্ভব। সেই বহুকাল আগে ঘোষেটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল পরিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সে তুলনায় তার বংশধরেরা তো কিছুই করছে না। তুর্য সময় নিল না বেশি, থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকেই তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছে, বাইরে দাঁড় করে রেখেছে। বরণ করে ঘরে তুলবে নাকি আমি ঘরে নিয়ে আসবো? পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলে বউকে একটু বরণও করতে পারলাম না। তাহমিনা বেগমের চোখ বড় বড় হলো, অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি তুই পিতাকে নিয়ে এসেছিস? তুর্য উপর নিচ মাথা নাড়ালো, মুখে বলল, হ্যাঁ। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন। চোখ মুখে তার ঘুমু ঘুমু ভাবটা কেটে গেল এক মুহূর্তে। খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে, এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব অকাজ করে বেড়াস। তুর্যের চোখ ছোট ছোট হলো। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠে বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করে রেখেছি মা। তাহমিনা বেগমের চোখ মুখ গম্ভীর হলো। ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পিতাকে নিয়ে আসছিস বেয়াদব? কথাটা বলেন থামলেন তাহমিনা বেগম। হন্তদন্ত হয়ে ছুটলেন পিঠার পানে। ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই পা ব্যথা করছে। মায়ের এহেন কথায় তুর্য অবাক না হয়ে পারল না। বেচারা এতদিন পর বাড়িতে ফিরল, সেদিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার মায়ের। অথচ পুত্রবধূর জন্য দরদের শেষ নেই। একদম লাফিয়ে চলে গেল পুত্রবধূর নিকট। তার ছেলে না থাকলে ছেলের বউটা আসতো কোথা থেকে? তুর্য মায়ের পিছু পিছু ছুটল। ঠোঁট উল্টে বলল, আমারও পা ব্যথা করছে, এতটা পথ জার্নি করে এসেছে, শরীরটা ক্লান্ত বেশ। তাহমিনা বেগম মুখ পাকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতে। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল, খসির বেগমের প্রধান বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখলেন বসার কক্ষে। এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘোমটা মাথায় নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে। গলা উঁচিয়ে বললেন, ওই সব তোমরা দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যেই তাহমিনা বেগম হাঁককে ডাকে ঘুম ছেড়ে সবাই জড়ো হলো বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজায় দাঁড়ানো কালো শাড়ি পরিহিত রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করলেন না, যাদের সাথে নিয়ে ছুটলেন বরণ ডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পরে বাড়ির চৌখাটে পা দিয়েছে, তাকে কি আর বরণ না করে ঘরে তোলা যায় নাকি? ঘরে যা যা ছিল তা দ্বারাই অল্প সময়ের মধ্যে বরণ সাজিয়ে নিল বাড়ির মহিলাগণ। অতঃপর ছুটে এলেন আবার বসার কক্ষে। তাহমিনা বেগম হাতে বরণ ডালা নিয়ে এগিয়ে দাঁড়ালেন পৃথার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্যের চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এতটা সহজ সবাই তাকে আপন করে নেবে। এই শেষ রাতে উঠে হুলুস্থুলুদ বাঁধিয়ে বরণ করে নেবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মানো ভয়টা উবে গেল। কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতেই তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার উপরে। নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গেছে মেয়েটা, সেই কবে দেখেছিলাম তোকে। কথাটা বলে আবার পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার এক গালে হাত রেখে অনুতাপের সুরে বললেন, এতদিন ধরে প্রতিটা দিন আমি গুমড়ে মরেছি, ভেবেছি আমার ভুলের জন্যই তোর জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি, হয়তো তোর সাথে অন্যায় করেছি আমি। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক, দেরিতে হলেও আমার ছেলেটা সুবুদ্ধি হয়েছে একটু, তোকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতে না হতেই পিছন থেকে শোনা গেল মোজাফফেল চৌধুরীর কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে তিনি বললেন, মেয়েটাকে কি দরজার সম্মুখে দাঁড় করিয়ে রাখবি নাকি? এমনি কতটা পথ জার্নি করে এসেছে ওরা। স্বামীর কথায় টনক নড়ল তাহমিনা বেগমের। কপালে হাত দিয়ে বললেন,
দেখেছি তোকে, এতদিন পর কাছে পেয়ে আমি সব কিছুই ভুলেই বসেছিলাম। থামলেন তাহমিনা বেগম। পৃথার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালেন তুর্যের মেজ কাকার মেয়ে ইরার পানে। আদেশের সুরে বললেন, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যা তো ইরা। মেয়েটা কতটা পথ জার্নি করে এসেছে, ওর এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। মায়ের কথায় ভ্রুদয় কুঁচকে এলো তুর্য। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম নিতে এরা রুমে কেন যাবে? তাহমিনা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের পানে। স্বাভাবিক কণ্ঠেই বললেন, কারণ ও আর তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথম তুমি বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আর দ্বিতীয়ত ওর এখনো 18 বছর হয়নি, তাই তোমরা আপাতত আলাদাই থাকবে। তুর্য হতবাক হয়ে পড়ল মায়ের কথায়। এসব কি বলছে তার মা? সে পৃথার সাথে থাকতে পারবে না? এত বছর এত অপেক্ষার পর বউকে কাছে পেয়েও বউয়ের থেকে আলাদা থাকতে হবে? 18 বছরের অপেক্ষা করতে হবে? না, এরা আর ভালো হতে দিল না তুর্যকে। রাজশাহী থেকে ফেরার পথে ছেলেটা বেশ সময় নিয়ে ভেবেছিল বউ নিয়ে বাড়ি ফিরেই ভালো হয়ে যাবে সে। এতদিন একা থাকলেও এখন বউ নিয়ে ফিরছে। একটা ভার্তিকতার ব্যাপার স্যাপারও তো আছে, কিন্তু না, এই পরিবারের মানুষগুলোর জন্য আর ভালো হওয়া হলো না তুর্যের। ছেলেটা উঠে দাঁড়ালো। মায়ের কথার বিরোধিতা করে সে বলল, অসম্ভব। এত যুদ্ধ করে বউ এনেছি আলাদা থাকার জন্য নাকি? আমি আমার বউ ছাড়া এক মুহূর্তের জন্য একা থাকতে পারবো না। পিতা ভরকালো, হতবাক নয়নে তাকালো তুর্যের পানে। বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি এতগুলো লোকের সম্মুখে মানুষটা কেমন নির্লজ্জার ন্যায় অকপট বলল বউ ছাড়া থাকতে পারবে না। তুর্যের লজ্জা না লাগলেও পৃথার লজ্জা লাগলো ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছা হলো, চুপ করুন নির্লজ্জ পুরুষ মানুষ, বাবা মা চাচা চাচিকে তো একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস পৃথার এমন কিছু বলতে পারল না। আজ এত বছরে প্রথম এই বাড়িতে এসে, তাও নতুন বউ হিসাবে। এখনই এসব কথা বলা মোটেও শোভা পায় না তার। পৃথা নিজের লজ্জা নিজেই নতমস্তক বসে রইল। তাহমিনা বেগমও ছেলের এহেন বেলাজ কথায় আশ্চর্য হলেন ভীষণ। তার ছেলে আগে তো এতটা বেলাজ ছিল না। বিদেশ থেকে ফিরে আসার দিন আর আজ এই দুদিনেই ছেলের নির্লজ্জ ধাঁচের কথায় বিরক্ত তিনি। তাহমিনা বেগম কপাল কুঁচকে তাকালেন ছেলের পানে, বিরক্তি নিয়ে বললেন, এইসব কথা বিয়ের আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না তোমার? এখন এইসব নির্লজ্জ ধাঁচের কথা বন্ধ করে নিজের রুমে যাও, ঝামেলা করো না। তুর্য তাকালো মায়ের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমি মোটেই ঝামেলা করছি না মা, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছে কি আলাদা থাকার জন্য? তাহমিনা বেগম তেতে উঠলেন, ধমকের সুরে বললেন, তুর্য ততটা পাত্তা দিল না মায়ের ধমককে। সে তাকালো বাবার পানে, হুমকি দিয়ে বলল, বাবা, তোমার বউকে ধারণ করো। তোমার বউ আরেকটা বার যদি আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে, তবে আমিও কিন্তু তোমাকে তোমার বউয়ের থেকে আলাদা করে দেব। মোজাফফের হক কেসে উঠলেন ছেলের কথায়। বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছে মা ছেলের কাণ্ডে। যেমন মা তেমন তার ছেলে, দুজনের কেউ কারোর থেকে কম যায় না। কিন্তু এর মাঝখানে ফেসে গেলেন মোজাফফের হক। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে ছেলে তার এক কথার মানুষ। ছেলে যখন বলেছে পৃথার সাথে তাকে থাকতে না দিলে সেও তাহমিনা বেগমের থেকেও তাকে আলাদা করে দেবে, তার মানে করবেই করবে। শেষে কিনা এই বুড়ো বয়সে তাকে বউ ছাড়া হতে হবে। মোজাফফের হক তাকালেন স্ত্রীর পানে, আমতা আমতা করে বললেন, বলেছিলাম কি তাহমিনা? ব্যাস এটুকু বলেই থামতে হলো তাকে। তাহমিনা বেগম জ্বলে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, একদম ছেলের হয়ে সাফাই করবে না আমার কাছে। আমি যখন বলেছি ওরা আলাদা আলাদা থাকবে, তার মানেই আলাদা থাকবে। তুর্যও তেতে গেল, ক্রোধনিত কণ্ঠে বলল, 7 বছর পর দেশে ফিরেছিলাম, বউয়ের খোঁজ করেছে, তোমাদের কাছে বারবার জিজ্ঞেস করেছে আমার বউয়ের কথা। একটা মানুষ আমাকে সাহায্য করেনি, এখন যখন নিজের যোগ্যতা খুঁজতে খুঁজতে বউকে পেয়েছে, তখন উঠে পড়ে লেগেছে আমাকে বউয়ের থেকে আলাদা করতে। তা তো আমি হতে দেবো না। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যকে শাসিয়ে বললেন, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো তুর্য। আর তাছাড়া আমি তো তোমাকে তোমার বইয়ের থেকে সারা জীবনের জন্য আলাদা থাকতে বলিনি। ওর 18 বছর হোক, তারপর না হয় একসাথে থাকবে। আর তো মাত্র কয়েকটা দিন। তুর্যের মেজাজ গরম হলো। 10 বছর বয়সে মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে এখন একটা নাটক শুরু করেছে সবাই মিলে। 10 বছরের একটা মেয়েকে 20 বছরের এক যুবকের সাথে বিয়ে দিতে এদের কারোরও বিবেকে বাঁধেনি। এখন 17 বছরের একটা মেয়েকে তার স্বামীর কক্ষে পাঠানোতে বিবেকে বাঁধছে।
18 বছর না হলে স্বামীর সাথে থাকা যাবে না, অথচ 10 বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে। কি অমায়িক যুক্তি এদের। আচ্ছা, তখন যদি তুর্য বিয়ের আসর ছেড়ে বিদেশে না যেত, পৃথার সাথে থাকতে চাইতো, তখন কি করতো এরা? একজন 10 বছরের মেয়ে কোনো শারীরিক চাহিদা নাই থাকতে পারে, কিন্তু একজন 20 বছরের যুবকের শারীরিক চাহিদা অবশ্যই ছিল। নিজেকে বিবাহিত জেনেও সে যদি তখন নিজের শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ না করতে পারত, তখন কি হতো? নিশ্চয়ই ভুগতে হতো এই ছোট্ট মেয়েটাকে। তুর্য ক্রোধে দিশাহারা হলো, শক্ত কণ্ঠে বলল, আমার বউ আমার সাথে আমার কক্ষেই থাকবে, দেখি কি আটকায়। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, বাবা মা চাচা চাচিদের সম্মুখে তোমার এসব কথা বলতে একটুও লজ্জা করছে না তুর্য? নির্লজ্জ ছেলে একটা। তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীনভাবে বলল, ঘসেটি বেগমের ছেলে তো, তাই লাজ লজ্জা একটু ছোটবেলা থেকেই কম আমার। তাহমিনা বেগম ছেলেকে চোখ রাঙালেন, শাসিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবে না বেয়াদব ছেলে। এত বছর বিদেশের মাটিতে থেকে লাল লজ্জা ছোট বড় সব জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ নাকি? তুর্য পাত্তা দিল না মায়ের কথায়। এগিয়ে গিয়ে সে পৃথার এক হাত চেপে ধরলো নিজের হাত ধারা। স্বাভাবিক কণ্ঠেই বলল, রুমে চলো দেবো, কতটা উপর জার্নি করে এসেছে, এখন তোমাকে নিয়ে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তুর্যের হেন বেলাজ কথায় হতবাক হলেন উপস্থিত সবাই। তাহমিনা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, পরক্ষণেই নাকমুখ কুঁচকে বললেন, বিলাজ নির্লজ্জ ছেলে, এতক্ষণ কি বললাম তোমার কানে যায়নি? পৃথা তোমার সাথে তোমার রুমে থাকবে না, ওর জন্য আমি অন্য রুম ব্যবস্থা করছি, ও সেখানেই থাকবে। তুর্য তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার নির্লজ্জ হতে পারি, কিন্তু শরমহীন নয় মা, তাই এখনো বউকে সবার সম্মুখে কোলে তুলে নিয়ে নিজের রুমে ঢুকে যায়নি। দয়া করে তুমি আমাকে তেমন কিছু করতে উস্কে দিও না। তাহমিনা বেগম আর কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। এতক্ষণ ধরে তো কম বললেন না, তবুও তার বেলার ছেলেকে শোনাতে পারলেন না কিছুই। তার এক কথা, বউয়ের আলাদা থাকবে না। এরপর আর কি বা বলার থাকতে পারে? তুর্যের হয়তো লাজ লজ্জা নাও থাকতে পারে, কিন্তু তার তো আছে। তারপরও এতক্ষণ কম যুদ্ধ চালালেন না তিনি। তাহমিনা বেগমের ভাবনার মধ্যেই তুর্যের ছোট ভাই তারেক এগিয়ে এলো ভাইয়ের পানে। এতক্ষণ সে দাঁড়িয়েছিল এখানে, গোল গোল চোখ দেখছিল পরিস্থিতি, কিন্তু ভাইয়ের শেষ কথাটায় আর দাঁড়িয়ে থাকতে পারল না তারেক। এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। তুর্য সরু দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, ঠান্ডা কণ্ঠে বলল, নির্লজ্জের শব্দটা 4টা অক্ষর দ্বারা গঠিত এবং শব্দের শেষে যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে, আর শরমহীন শব্দটা 5 অক্ষর দ্বারা গঠিত এবং পুরো শব্দটাতে কোনো যুক্ত বর্ণ নেই। ভাইয়ের কথা শুনে ভেবাচেকা খেয়ে গেল তারে। পৃথা থেকে বছর খানেকের বড় হবে সে। এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলেটা, শ্রেণীতেও মেধাবী হিসেবে বেশ নামডাক আছে তার, কিন্তু এত পড়াশোনা এবং এত বইয়ের মধ্যে নির্লজ্জ আর শরমহীন শব্দের কোনো পার্থক্য কখনো খুঁজে পায়নি। ছেলেটা গভীর চিন্তায় নিমগ্ন হলো। এতদিন তার পড়াশোনায় ভুল ছিল, নাকি তার বিলেত পাশ করা ভাই ভুল বলছে? তুর্য এর মধ্যেই পৃথার হাত ধরে টান লাগালো, আবার বলল, রুমে চলো বউ। পৃথা হাফ সাফ করছে, লজ্জা লাগছে তার। তাহমিনা বেগম এত করে বললেন দুজনের আলাদা রুমে থাকার কথা, সেখানে কিভাবে সে ড্যাং ড্যাং করে তুর্যের রুমে গিয়ে থাকবে? তাছাড়া তুর্যকে চিনেই বা কদিন সে? যতই বিয়ে হোক, এভাবে হঠাৎ এক পুরুষের সাথে কক্ষে একসাথে থাকতে যে কোনো মেয়েরই ইতস্তত লাগবে। তার উপর যদি হয় আবার আলাদা রুমে থাকা নিয়ে এত ঘটনা। পৃথা ঠায় দাঁড়িয়ে রইল, তুর্যের টানাটানি উপেক্ষা করে এক পাও এগোলো না সে। তুর্যের ভ্রুদয় কুচকে এলো, তীক্ষ্ণ কণ্ঠে সে পৃথাকে বলল, তুমি আমার সাথে আমার রুমে যাবে, নাকি আমি এবার সত্যি সত্যি কোলে নিব তোমায়? পৃথা শিউরে উঠল। সে বেশ জানে এই পুরুষ বিদেশ ফেরত নির্লজ্জ। তার কথা অমান্য করলে যখন বলেছে কোলে নিবে, তখন সে কথা তুর্য রাখবে। স্থানকাল পাত্র কোনো কিছুই বিবেচনা করবে না। পৃথা আর চোখে একবার তাকালো উপস্থিত সবার পানে। এতগুলো মানুষের মধ্যে কোলে নিলে তাকে হয়তো আরও বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হবে। প্রথম দিন শ্বশুরবাড়িতে ঢুকেই মানিজ্যতের দফা রফা হয়ে যাবে নির্ঘাত। তার থেকে এই মুহূর্তে তুর্যের কথা শোনাই শ্রেয় বলে মনে হলো পৃথা। মেয়েটা তুর্যের পিছু পিছু পা বাড়ালো। তুর্যের ওষ্ঠে বিস্ময়ের হাসি ফুটে উঠল। সে পৃথার এক হাত বগল দাবা করে তাকালো মায়ের পানে, ওষ্ঠে হাসি বজায় রেখেই বলল, দোয়া করো মা, বিশাল এক যুদ্ধ শেষে তোমার ছেলে তার বউকে নিয়ে রুমে যাচ্ছে। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যের পানে তেড়ে গিয়ে বললেন, হতচ্ছাড়া, দাঁড়া তুই, এক চড়ে তোর হাসি আমি বের করে দিচ্ছি বেয়াদব। মায়ের কথা শুনে তুর্য নিজের পায়ের গতি বাড়ালো। বলা তো যায় না কখন এসে পিছ থেকে বউকে টেনে ধরে।
ব্যস্ত হয়ে ছেলেটা পৃথাকে নিয়ে কেটে পড়ল। দ্রুত নিজের কক্ষে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। তাহমিনা বেগম গর্জে উঠলেন আরও। ছেলের সাথে না পেরে তাকালেন স্বামীর পানে, ঝাঁঝালো কণ্ঠে বললেন, দেখলে দেখলে তোমরা কীর্তিকলাপ। মোজাম্মেল চৌধুরী এগিয়ে এলেন স্ত্রীর পানে, তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আহা, রাগ করো না। আহা তাহমিনা, অতিরিক্ত রাগ তোমার শরীরের পক্ষে ভালো না, প্রেসার ফল করতে পারে। তাহমিনা বেগম অগ্নিদৃষ্টিতে তাকালেন স্বামীর পানে, দাঁতে দাঁত চেপে বললেন, এই তোমার লাই পেয়ে পেয়েই ছেলেটা এমন বকে গেছে, যেমন বাপ তেমন তার ছেলে। মোজাম্মেল চৌধুরী মনে মনে ভেঙচি কাটলেন, চিৎকার করে বলতে চাইলেন, ওখানে যেমন বাপ তেমন তার ছেলে হবে না, হবে যেমন মা তেমন তার ছেলে। এই ছেলে মোটেও আমার মতো হয়নি, হয়েছে একদম তোমার মায়ের মতো, যেন মায়ের কার্বন কপি। মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলতে পারলেন না মোজাম্মেল চৌধুরী। পুরুষ মানুষ বাইরে যতই বাক হোক না কেন, স্ত্রীর সম্মুখে তারা সর্বদাই বিড়াল। মোজাম্মেল চৌধুরীও তার ব্যতিক্রম নয়। বাইরে এত বড় ব্যবসা সামলায়, বড় বড় জনমানবের সাথে ওঠা বসা তার, অথচ বাড়িতে বউয়ের সম্মুখে কণ্ঠে কথা বের হতে চায় না। তার উপর এখন তার বউ যে পরিমাণ রেগে আছে, তাতে কিছু বললে ছেলেকে রেখে তাকেই গরম তেলে ভাজা শুরু করবে। মোজাম্মেল চৌধুরী মনের কথা মনেই চেপে রাখলেন, ব্যস্ত হলেন স্ত্রীকে শান্ত করতে। 28 কক্ষে ঢুকেই হাঁপাতে লাগলো তুর্য, যেন কত বড় লড়াই করে ফিরেছে সে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে ঠিক করলো ছেলেটা, অতঃপর স্বাভাবিক কণ্ঠেই পৃথাকে বলল, যাও ফ্রেশ এসো তাড়াতাড়ি। পৃথা শুনল তুর্যের কথা, কিন্তু গেল না সে ফ্রেশ হতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উসখুস করছে মেয়েটা। তখন পরিবারের ওপর অভিমান করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল পৃথা। মোবাইলটা পর্যন্ত সাথে আনা হয়নি। এই শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে একটু কোমল পোশাক তো তারও পরতে ইচ্ছে করছে, কিন্তু শাড়ি ছেড়ে পরবে কি? কিছুই তো আনা হয়নি। মুখ ফুটে তুর্যকেও বলতে পারছে না কিছু। লোকটা আবার কি না মনে করে। তাছাড়া এখন অবধি তুর্যের সাথে ততটাও ফ্রি নয় সে। সাধারণ কিছু বলতে গেলেও অস্বস্তি লাগে। পৃথাকে ফ্রেশ হতে যেতে না দেখে তার পানে তাকালো তুর্য। হয়তো বুঝলো মেয়েটা উসকুসের কারণ। তুর্য পকেট থেকে মোবাইল বের করলো, কাউকে কল করে শুধুমাত্র বলল, লাগেজগুলো রুমে দিয়ে যা। খানিক সময় অতিবাহিত হতেই বন্ধ দরজা টোকা পড়ল। তুর্য দরজাটা খুলে দিতেই আরুষ দুটো বড় বড় লাগেজ নিয়ে ঢুকলো ভিতরে। লাগেজ দুটো নিয়েই নিঃশব্দে আবার বেরিয়ে গেল সে। তুর্য একটা লাগেজ এগিয়ে দিল পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, এখানে তোমার জামা কাপড় পেয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয় না। পৃথা অবাক হলো, এই লোক তার জামা কাপড় কখন আনালো? আর তুর্য জামা কাপড় চাইলেই যে তার পরিবার লাগেজ ভরে দিয়ে দিবে তেমনটাও তো নয়। পৃথা অবাক হয়েই খুললো লাগেজটা, সাথে সাথেই চমকে উঠল। এগুলো তার আগের কোন জামা কাপড় নয়, সব একদম নতুন। শাড়ি, 3 পিস, প্লাজো, টি শার্ট, ভরপুর লাগেজটা। পৃথা বিস্মিত দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কণ্ঠে অবকতার রেশ নিয়েই বলল, এইসব আপনি কোথায় পেলেন? তুর্য হাসলো, মোহনীয় কণ্ঠে বলল, তোমার জন্য কিনেছে। পৃথা কিছু বলার ভাষা পেল না। কেমন যেন ভালো লাগলো তার বিষয়টা। এক দৃষ্টিতে চেয়ে রইল তুর্যের পানে। তুর্য দুষ্টু হাসলো, পৃথার পানে একটু এগিয়ে বলল, তোমারই বর, সারাদিন রাত দেখতে পারবে, আপাতত ফ্রেশ হয়ে এসো। পৃথা লজ্জা পেল, ঝট করে মাথাটা নুয়ে ফেললো সে। লাগেজ থেকে একটা 3 পিস নিয়ে ব্যস্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পৃথা। তুর্য ততক্ষণে বাড়ির অন্য ওয়াশরুম থেকে গোসল টোসল সেরে খাবার নিয়ে আবার নিজের কক্ষে ফিরে এলো। দরজা খুলে ভিতরে ঢুকতেই থমকে গেল ছেলেটা। এ কি রূপ পৃথা! গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে মেয়েটা, মুখটাও ভীষণ স্নিগ্ধ লাগছে। চোখ মুখ এখনও মুক্ত দানার ন্যায় ছিটে ফোটো পানির দেখা মিলছে। তুর্যের কেমন ঘোল লেগে যাচ্ছে, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। গোসলের পর কোনো নারীকে এতটা স্নিগ্ধ লাগতে পারে আগে জানা ছিল না তুর্যের। যদি জানা থাকতো তবে ওই বিদেশের মাটিতেই এত বছর সে পড়ে থাকতো না। পড়াশোনার চাঙ্গে তুলে ঠিক ছুটে আসতো বউয়ের কাছে। তুর্যের ঘোরের মধ্যেই তার পানি এগিয়ে এলো পৃথা, ইতস্তত করে বলল, আপনি ফ্রেশ হয়েছেন? তুর্যের ঘোর কাটলো, পৃথার পানে এক পলক তাকিয়ে বলল, হুম। থামলো তুর্য, একটু এগিয়ে তার হাতে ধরে রাখা খাবারগুলো টেবিলের উপরে রেখে বলল, খেতে এসো তাড়াতাড়ি। পৃথার খিদে পেয়েছিল এমনিও। খাবার দেখে খিদে যেন আরও বেড়ে গেল। সেই কখন খেয়েছে। তারপর যদিও গাড়িতে তুর্যের জোরাজুরিতে একটু খেয়েছিল, তাও হঠাৎ পরিবার ছেড়ে আসা, নতুন মানুষের সাথে নতুন স্থানে গমন, অপরিচিত স্থান, বিভিন্ন চিন্তাভাবনায় ভালোভাবে খেতে পারেনি। পৃথা বিরক্তি করল না, চুপচাপ খেয়ে নিল তুর্যের সাথে। তবে বিপত্তি বাঁধল খাওয়া দাওয়া শেষে ঘুমানো নিয়ে। এখন পৃথা ঘুমাবে কোথায়?
সূর্যের সাথে ঘুমাবে? কখনো না। একে তো অপরিচিত এক পুরুষের সাথে এক বিছানায় ভাবতেই শরীর শিউরে উঠছে পৃথা। বুকের মধ্যে হাফসাপ অনুভব হচ্ছে। তার উপর তুর্য তাকে 7 বছর আগে বিয়ের আসরে ত্যাগ করেছিল। এই বিয়েটায় যেমন তুর্যের কোনো দোষ ছিল না, তেমনি পৃথারও তো দোষ ছিল না। তাহলে তাকে কেন শাস্তি পেতে হয়েছিল? মানুষজন কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল? শুধুমাত্র তুর্যের ছেড়ে যাওয়ার জন্য? পৃথা চোখ ঘুরিয়ে দেখলো কক্ষের চারিদিকে। বিছানা ছাড়াও সোফা রয়েছে কক্ষে। আচ্ছা, এখন সে কি বাংলা সিনেমার মতো ওই সোফায় ঘুমাবে আর তুর্য বিছানায়? পৃথার হৃদয় তীব্র বিরোধিতা করলো তার এই ভাবনায়। সে কেন সোফায় ঘুমাবে? সোফায় ঘুমালে তুর্য ঘুমাবে। তাহমিনা বেগম তো বলেছিলেন আলাদা কক্ষে থাকার জন্য। আলাদা থাকলে আর এত ঝামেলা হতো না কখনো। দুজনেই 2 কক্ষে বিছানায় ঘুমাতে পারত। পৃথার ভাবনার মধ্যেই তুর্য বেশ আটসাট বেঁধে বসলো বিছানায়। সাথে সাথে পৃথা চেঁচিয়ে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, সাবধান, বিছানায় আমার পাশে আসার চেষ্টাও করবেন না। 7 বছর আমাকে ছেড়ে গিয়েছিলেন না, এখন আরও 7 বছর আমাকে ছেড়ে থাকার প্রস্তুতি নিন। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।